গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। দেখে বুঝতেই পারছো যে আমি এখনো কাশ্মীরে রয়েছি। বাইরের ওয়েদার দেখে, পাহাড় দেখে বুঝতে পারছো পুরো ক্লাউডি ওয়েদার। আমি এখন কাশ্মীরেই রয়েছি। আজকে হচ্ছে আমার কাশ্মীরের ব্লগের লাস্ট ডে, মানে আজকে আমার কাশ্মীর লাস্ট ডে। আজকে আমাদের চেক আউট আছে। ফার্স্ট হচ্ছে আমাদের শ্রীনগর টু জম্মু, জম্মু টু কলকাতা, দুটো ফ্লাইট আছে ব্যাক টু ব্যাক। তো যাই হোক, রাতের মধ্যে ভাবছি কলকাতায় পৌঁছে যাব সব ঠিকঠাক থাকলে। কালকে আমাদের সাথে ভয়ানক বিপজ্জনক ঘটনা কাশ্মীরে ঘটে গেছে, যেটা আমাদের কাশ্মীর ট্যুরে মেমোরেবল ঘটনা হয়ে থাকবে। আমার জীবনে তো হয়ে থাকবে, আমাদের প্রত্যেকের জীবনে, মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকের জীবনে এটা হয়ে থাকবে। জীবনে আমরা কালকে রাতটা ভুলতে পারবো না। আমার মেয়েকে কাল রাতে 12টার সময় হসপিটালাইজড করতে হয়েছে। রাত 12টার সময় কাশ্মীরে, মানে শ্রীনগরে আমাকে মেয়েকে হসপিটালাইজড করতে হয়েছে। ভাবতে পারছো? আমি অনেক কিছু আজকে শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা। যদি তোমরা ব্লগটা প্লিজ কন্টিনিউ, একটু ধৈর্য ধরে ধরো, দেখো অনেক কিছু তোমাদের মানে ভ্রান্ত ধারণা কেটে যেতে পারে, অনেক তোমরা ফল পেতে পারো এই ব্লগটা দেখলে। প্লিজ আমি বলবো ব্লগটা কেয়ারফুলি দেখো। আমার মেয়ে, আমরা পুরো ট্যুর কমপ্লিট করেছি, প্রত্যেকটা জায়গা আমরা A to Z আমরা কভার আপ করেছি, তোমাদের দেখিয়েছি। তো লাস্ট দিন আমার মেয়ের শরীর প্রচন্ড পরিমাণে খারাপ করে। মানে আমরা ঘুরতে ঘুরতে নামছি পাহাড় থেকে, তো আমার মেয়ে প্রথম থেকেই বলছে, মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার ভমিটিং আসছে। তো আমি অতটা ভাবছিলাম ঠিক আছে, ভমিটিং আসছে, পাহাড়ে তো ভমিটিং হয়, আমারও হয়, অনেকের হয়। তো আমি সেরকম কিছু করিনি, কারণ আমরা অনেক পাহাড়ে ঘুরেছি, আমরা মানালি, সিমলা, গ্যাংটক অনেক কিছু গেছি। তো ভেবেছে ঠিক আছে, অনেক ছোটবেলায় গেছে, তখন কোনো প্রবলেম হয়নি, এখন হয়তো বমি হবে, ব্যাস ঠিক আছে। তো রাস্তায় দাঁড়িয়ে একবার বমি করলো, গাড়ি দাঁড় করিয়ে বমি করালাম। তারপরে দাঁড়াও একটু বসি, আমার নিজের হাত পা কাঁপছে, আমি কি বলবো। তারপরে আমার মেয়েকে হোটেলে নিয়ে এলাম। হোটেলে এসে ও র্যান্ডাম 8-9 বার বমি করেছে। যতবার জল খাওয়াচ্ছি ততবার বমি করে ফেলছে। লাস্টে আমার মেয়ে পিত্ত বমি হয় না, যে একদম গ্রিন কালারে পিত্ত বমি, ফেনা ফেনা, সেই বমি হওয়া শুরু হলো। মেয়ে দাঁড়াতে পারছে না। দাঁড়াও একটা মিনিট। তো মেয়ে আমার দাঁড়াতে পারছে না, এমন অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার হাজবেন্ড গেল লোকাল একটা দোকানে, সেখানে ডিসপেন্সারি থেকে ভালো একটা মেডিসিন নিয়ে এলো। তারা বললো যে আপনারা এই মেডিসিনটা খাওয়ান, যেহেতু আপনারা ট্যুরিস্ট, তো আপনাদের এখানে ওয়েদার যেহেতু ক্লাইমেট যেহেতু চেঞ্জ হয়েছে, তো বাচ্চা শরীর ডিটোরিয়েট করেছে, এই ওষুধটা খাওয়ান, তাহলে আপনার দেখবেন মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। তো সেই ওষুধটা আমরা খাওয়ালাম। খাওয়ানোর পরও আমার মেয়ের বমি থামলো না, আমার মেয়ে কন্টিনিউ বমি করে গেল। 2টো ওষুধ খাওয়ালাম, মেয়ের বমি কমছে না। তখন 11টা বেজে গেছে, আর ওয়েট করা যাবে না, মেয়ে নেতিয়ে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে ড্রাইভার দাদা আছে, ওনাকে আমি ড্রাইভার দাদা বললে আমার হয়তো পাপ লাগবে, উনি আমাদের কাছে ভগবান। কেন ভগবান আর কেন আমি শুধু বন্ধুরা একটা কথা তোমাদের বলবো, যদি কর্ম তোমার ঠিক থাকে না, তুমি যে কোনো বিপদে দেখবে ভগবান কোনো না কোনো মানুষকে তার দূত হিসাবে তোমার সামনে খাড়া করবে তোমাকে উদ্ধার করার জন্য। আমি নিজে প্রমাণকাল পেয়েছি বন্ধুরা, আমি নিজে অবাক হয়ে গেছি যেটা কি করে পসিবল হয়, এটা কি করে এরকম একটা ভিন রাজ্যে এসে কিভাবে এটা পসিবল হয়, যেটা আমার সাথে ঘটেছে সেটা তোমার সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আমি আমার ড্রাইভার দাদাকে, মানে আমার যে মানে গাড়ির চালক, তাকে ডাকলাম। তো সে সঙ্গে সঙ্গে চলে এলেন। তো আমরা তো এখানে কিছু চিনি না, কারণ আমরা তো এখানে ফার্স্ট টাইম এসছি না। আমরা যেখানে রয়েছি না, একদম বাইপাসের সামনে, মানে এখানে শুধু বড় বড় গাড়ি যাতায়াত করছে, আর কিচ্ছু নেই। তো যাই হোক, তো ওই দাদা চলে এলেন ছুটে এসে আমরা বললাম যে যেখানে সবচেয়ে ভালো সার্ভিস পাওয়া যায় আপনি সেখানে আমাকে নিয়ে চলুন। তো সেখানে গেল। একটা মিনিট পিকু, আমি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। তো সেখানে আমি বলছি ঠিক আছে ভাইয়া, কুছ বাত নেই, আমি যেখানে ভালো জায়গা আমি সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। তো এখানে শ্রীনগরের একটা মেডিকেল কলেজ, শ্রীনগর মেডিকেল কলেজ সবচেয়ে বড় যে হসপিটাল, সেখানে আমাদের নিয়ে গেল। তখন প্রায় 12টা বাজে নিয়ে গেল। আমরা এমার্জেন্সিতে আমার মেয়েকে নিয়ে গেলাম। তো আমার মেয়ের এমার্জেন্সিতে আমরা সবকিছু বললাম যে আমরা ট্যুরিস্ট, আমরা কলকাতা থেকে এসেছি। বলছে ঠিক আছে বসুন। খুব ভালো সার্ভিস দিয়েছেন তারা, ভীষণ ভালো কোঅপারেট করেছে। মানে আমরা যে ট্যুরিস্ট, আমাদের ওরা এক ফোঁটা নেগলেক্ট করেনি। আমি এইটুকু বলছি যে আমি এখানে যে হারে সার্ভিস পেয়েছি, যেভাবে আমাদের ডক্টর নার্সরা আমায় কোঅপারেট করেছে, আমি কলকাতাতেও এত ভালো সার্ভিস পেতাম না আমার মেয়ের জন্য, কারোর জন্য আমরা এত সার্ভিস ভালো পাই না। তো যাই হোক, আমার সঙ্গে সঙ্গে দেনান দেয়ার আমার মেয়ের প্রেশার মাপলো, প্রেশার একদম ঠিক ছিল। তো মেয়েকে 2টো ইঞ্জেকশন লিখিয়ে দিল। তো আমার হাজব্যান্ড কি করলো, তো
ইঞ্জেকশনটা দিতে নিয়ে গেল। যেই ইঞ্জেকশনটা পুশ করলো ঠিক আছে, তারপর যেই একটা ব্লাড টেস্ট করে বলছো, যেই ব্লাড নিতে গেছে আমার মেয়ের, সঙ্গে সঙ্গে আমার মেয়ে পুরো নেতিয়ে পড়ে গেছে। ইভেন আমার মেয়ের প্রেশার পুরো ফল্ট করে গেছে, যেখানে বোধহয় 119টা থাকার সেখানে আমার মেয়ের প্রেশার হয়ে গেছে 59-এ নেমে গেছে, 59-এ নেমে গেছে। মানে প্রচুর প্রচুর ডিটোরেট করে গেছে 10 মিনিটের মধ্যে। ভাবা যায় আমার মেয়ে পুরো নেতিয়ে গেছে। মানে আমার চোখের সামনে বন্ধুরা, আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি এগুলো কিছু ভিডিও করিনি, কারণ আমি তো ভিউজ কামানোর জন্য বা টাকা করার জন্য আমি ভিডিও বানাই না। আমি 100 বার বলেছি, অনেককে দেখেছি কোনো এমার্জেন্সি পারপাসে ভিডিও করছে, কিন্তু আমি সেগুলো করি না, কারণ আমার সেগুলো দেখানোর আমার এতটুকু মোটো নেই। তো আমি আর আমার হাজবেন্ড আর ওই যে আমাদের ড্রাইভার দাদা তিনি ছিলেন, তিনি তার দুটো বন্ধুকে আবার ডেকে নিল। তো আমার 5-6 জন ডক্টর মিলে আমার মেয়েকে ট্রিটমেন্ট করেছে। কেউ এখানে মানে এমন একটা মেডিসিন দিল স্যালাইনের মাধ্যমে, 2 হাতে আমার মেয়ের চ্যানেল চালু করে দিয়েছে, 2 হাতে 4 দিক দিয়ে সুচ পটাচ্ছে, মানে যাতে ওর বিপিটা ওঠে। প্রচুর লো হয়ে গেছে। ম্যাডামরা ডক্টররা ছোটাছুটি করছে, আসছে, ও আসছে, ও দেখতে আসছে। ইভেন এখানকার ধরো যে অনেক পেশেন্ট বাড়ির লোকেরাও না এত সুন্দর আমাদের সাথে কোঅপারেট করেছে, ভাবতে পারবে না। তারা বলছে কুছ বাদ নেই, মানে তারা আমাদের সান্ত্বনা দিচ্ছে, তারা মেডিসিন আনতে চলে যাচ্ছে, কেউ স্যালাইন আনতে চলে যাচ্ছে। আমরা তাদের চিনিও না। বিশ্বাস করে বন্ধুরা, কালকে আমাদের যারা হেল্প করেছে আমি কাউকে চিনি না, একটা মানুষ শুধু আমাদের যে ড্রাইভার দাদা তাকে চিনি, বাদ বাকি আমি কাউকে চিনি না যে যারা আমাদের হেল্প করেছে। কি আমাদের কোথা থেকে আমার মেয়ে কাঁপছে, যেহেতু স্যালাইন চলছে, তো 7 বোতল স্যালাইন টেনেছে আমার মেয়ে। এমন কাঁপুনি হচ্ছে রাখতে পারছি না। কে কোথা থেকে কম্বল এনে দিল, যে আমাদের ড্রাইভার দাদা সে তার জ্যাকেটটা খুলে আমার মেয়েকে চাপিয়ে দিচ্ছে। আমরা তো হাত পা আমাদের কাঁপছে, কারণ আমরা তো কিছু করতে পারছি না। আমরা তো একটা ভিন রাজ্যে এসছি না, যেখানে আমরা কাউকে চিনি না, কেউ আমাদের বন্ধু নয়। কাকে বলবো, কাকে ডাকবো? তো তারা প্রত্যেকে, আর একজন ডক্টর ছিলেন, তিনি বাংলাদেশে থাকেন, তিনি আমাদের কলকাতার NRS এর তিনি অনেকদিন তিনি ছিলেন। তো উনি বাংলায় কিছুটা বলতে পারেন, যেহেতু তিনি বাংলাদেশি। তো আলটিমেট আমার মেয়েকে 7 বোতল স্যালাইন দেওয়া হলো, CBC টেস্ট করা হলো, USG করা হয়েছে, সব রকম টেস্ট দেয়ার করা হয়েছে। 4 ঘন্টা আমরা 2:30 না 3টে বাড়িতে এসেছি, রাত 2:30-3টে আমরা হোটেলে এসেছি। ততক্ষণে আমার সব রকম আমার মেয়ের ব্লাড টেস্ট, USG সব হলো, রিপোর্ট এলো, রিপোর্ট ঠিকঠাক বেরোলো। তারপর আমার মেয়েকে ডিসচার্জ করা হলো হসপিটাল থেকে। তো তারপরে ওর যেটা মাপা হলো, ওর হিমোগ্লোবিন এত নেমে গেছে, ওর হিমোগ্লোবিন 7.4। তো ডক্টররা আর সত্যি কথা বলতে গেলে আমার মেয়ের খাওয়া দাওয়া হয়েছে, মা ঠিক আছে শুয়ে পড়ো। আর আমার মেয়ে সত্যি কথা বলতে গেলে সব কিছু খায় না, মানে ওর ছোট থেকে ও মাছ খায় না। ও মাছ খায় মানে কাতলা মাছ খায়, তোমরা তো দেখেছো। মাংস খেলে একটু মুরগির মাংস খাবে, খাসির মাংস খাবে না, ফল খাবে না, সবজি খাবে না। তোমরা দেখো আমি কত রান্না করি, কিন্তু যদি না খায় আমি কি ছোট বাচ্চা ওদের চামচে করে খাইয়ে দেবো? পসিবল নয়। তো এইবার থেকে আমি একদম ঠিক করেছি, বাড়িতে যাব, একজন ডায়েটিশিয়ানকে দেখাবো, ডায়েট চার্ট অনুযায়ী ওর খাওয়া দাওয়া হবে। আর হিমোগ্লোবিনটা বললো যে এই যে এতটা বমি করেছে না, অনেক সময় আমাদের যখন বমি হয় তখন জলের মাধ্যমে আমাদের অনেক কিছু বেরিয়ে যায়, ফলে আমাদের হিমোগ্লোবিন তখন ডাউন হয়ে যায়। তারপর ওর সবে মাত্র পিরিয়ডস কমপ্লিট হয়েছে, পিরিয়ডস করা চলাকালীন আমরা ঘুরতে এসেছিলাম, তাতেও কিছুটা ব্লাড ক্ষয় হয়েছে। তো এই জন্য বলেছে ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, ওর হিমোগ্লোবিনটা অনেকটা কম। তো সেটা নিয়ে আমি চিন্তা করি না, কারণ আমারও হিমোগ্লোবিন খুব কম, ওর বাবারও হিমোগ্লোবিন খুব কম। তো এটা নিয়ে আমি চিন্তা করি না, খাওয়া দাওয়া ভালো হলে, ট্রিটমেন্ট ভালো হলে হিমোগ্লোবিনটা উঠে যাবে। কিন্তু কালকে রাতে যে বিপদটা আমরা পড়েছিলাম, অনেকে ভাবে না যে বাইরের দেশে যাচ্ছি, মানে ভিন রাজ্যে যাচ্ছি, সেখানকার লোকজন কেমন হবে তার ঠিক ঠিকানা নেই। অনেকে আমরা জাতপাত নিয়ে ভয় পাই যে বাবা ওরা কিরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করবে, আমাদের তো নিজস্ব জাতের নয়, যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু কালকের পর না ধারণা আমার পুরো ভ্রান্ত হয়ে গেল, পুরো ভুল হয়ে গেল। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ রয়েছে, আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যেও ভালো মন্দ রয়েছে। ওই মানুষগুলো আমাদের কোনো জাতের নয়, আমাদের বন্ধু নয়, আমাদের কেউ নয়, আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন কিচ্ছু নয়। কিন্তু ওই মানুষগুলো না আমার কাছে এখন ভগবান। আমি কোনো সময় চোখে দেখিনি, কিন্তু তাদেরকে দেখে মনে হলো যারা এরাই হচ্ছে ঈশ্বরের দূত। তোমার যদি, আমি শুধু একটাই কথা তোমাকে বলছি বন্ধুরা, তোমার যদি কর্ম ভালো থাকে, আর এই কর্মটা আমার নয়, আমি কোনো ভালো কর্ম আমি মনে করি না করেছি, কর্ম ভালো আমার হাজবেন্ড করেছে। কারণ আমার হাজবেন্ড
আজকে রাত বেরোতে কেউ যদি একবার নক করে, কোনো অসুবিধায় নক করে যে একটু আসবি, ও সঙ্গে সঙ্গে দেনান দিয়ে বেরিয়ে যাবে। ও ডক্টর থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে মানে মানুষকে নিয়ে ছোটাছুটি, ও সব কিছুতে ও এক্সপার্ট। ওই জন্য রাত বেরোতেও ও যখন চলে যায় না, বেরিয়ে যায় মানুষকে সাহায্য করতে, আমি কিন্তু কোনো সময় তাকে বারণ করি না যে তুমি যাবে না, এত রাত হয়ে যাবে, তুমি যেও না। আজকে বোধহয় ভগবান সেটা ফিডব্যাক পেলাম, ভালো কর্মের ফিডব্যাক হয়তো আজকে আমি পেলাম এই ভিন রাজ্যে এসে। আমরাও হয়তো, আমার হাজব্যান্ড হয়তো কাউকে এরকম উপকার করেছিল বলে আজকে হয়তো আমি সেই ফিডব্যাকটা পেলাম একজন মানুষের মাধ্যমে। আর ভগবান কাকে কার মাধ্যমে দূত হিসাবে পাঠায় সেটা আমরা কেউ জানি না। ঠিক বিপদে পড়লে কিন্তু তুমি যদি কর্ম ভালো রাখো, তুমি ঠিক উদ্ধার হয়ে যাবে। আমি যেভাবে হয়েছি বন্ধুরা, আমি তার চাক্ষুষ প্রমাণ। এক্ষুনি তিনি এলেন, সেই ড্রাইভার দাদা এলেন, দাদা এসে আমার মেয়েকে দেখে গেলেন। তার সাথে আমার কোনো ব্লাড কানেকশন নেই, দুদিনের আলাপ, দুদিনের আলাপে তাকে দেখে গেলেন, নিজের জ্যাকেটটা অবধি খুলে আমার মেয়েকে পরিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখে গেল, তার সাথে কথা বলে গেল, বলল বেটি ভালোভাবে, হিন্দিতে বললো বেশি ভালো করে খাবে কিন্তু, মায়ের কথা শুনবে কিন্তু। কে করে বলো তো? নিজের রক্তের সম্পর্ক মানুষেরা বোধহয় এত করবে না, যেটা মানে ভিন রাজ্যের দেশের লোকেরা এসে আমাদের সাথে করেছে। তো অলরেডি অনেকটা টাইম তোমাদের বকে নিলাম, কিছুই না বন্ধুরা। আমাদের অনেক ধারণা ভুল থাকে না, অনেক মানুষের সম্বন্ধে আমরা ভুল ধারণা করে ফেলি যে না বাবা ও তো আমাদের জাতের নয়, কি রকম ব্যবহার করবে, কি আমাদের সাথে করবে না করবে, অনেক ভুল ধারণা মানুষের মধ্যে। ভালো মন্দ সব আছে, তুমি যদি তার সাথে না মেশো না জানো, তুমি বুঝতে পারবে না যে মানুষ কি হতে পারে। তো এই হচ্ছে মানে ব্যাপার। আমার প্রথম দিন থেকে এখানকার মানুষদের আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই বিপদে করে বুঝলাম যে না, এখনো ভালো মানুষ রয়েছে পৃথিবীতে ভগবানের দূত হিসাবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আর বেশি কথা বলবো না, যেহেতু আমাদের চেকআউটও আছে, এখন অনেক কাজ আছে, লাগেজ ফাগেজ মধ্যে গোটা গোছানো হয়েই গেছে। তো চলো একদম দেখা হচ্ছে তোমাদের পরের পার্টে। টাটা, সবাই খুব সাবধানে থেকো। আর এই যে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সব, এই দেখো সব টেস্ট ট্যাবলেট, এই দেখো সব কিছু দিয়েছে এখানে, সব রকম টেস্টের। এই দেখো মেডিকেল কলেজ হসপিটাল, দেখেছো সব, এই যে রিপোর্ট, কত রিপোর্ট করেছে দেখো, শুধু কত রিপোর্ট, সব রিপোর্ট, এই দেখো সব রিপোর্ট হয়েছে, সব রিপোর্ট। ইভেন ইউএসজিও অব্দিরও করানো হয়েছে, এই দেখো ইউএসজিও করানো হয়েছে, দেখেছো শ্রীনগর, এই দেখো শ্রীনগর, দেখে নিয়েছো সব, দেখো এই হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে ওষুধ, সব মেডিসিনের মধ্যে রয়েছে। এই একটা দিয়েছে, ভিটামিন দিয়েছে, এখানে মেডিসিন রয়েছে, এটা খাওয়ানো, এটা এখন খাওয়াবো, এখন সব মেডিসিন রয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলো একবার বাইরে গিয়ে দেখাই সকালের, হ্যাঁ হয়েছে, সকালের ভিউটা একবার দেখাই তোমাদের। চলো, এইখান থেকে পুরো আপেলের বাগান, গার্ডেন দেখতেছো, সব এগুলো কিন্তু আপেল গাছ। এখানে খোলা যাবে না, খোলা যাবে, দাঁড়াও দেখি খোলা যাবে কিনা, দাঁড়াও দেখি খোলা যাবে কিনা। এই দেখো বাবা, এখানেও আর একটা জানলা আছে, দেখেছো? এই দেখো ভিউটা। আমরা যে হোটেলের সামনে আছি সেখানকার শ্রীনগরে, এটা শ্রীনগরের হোটেলের ভিউ। এই হচ্ছে ব্যাপার। চলো দিদি বাবা, আর এই চলো বাইরে একটু দেখাই, চলো। এই হচ্ছে বাইরেটা, এই হচ্ছে বাইরে, বুঝেছো? এই দেখো বাইরে বলে না, পুরো বাইপাস, একদম বড় বড়, সারা রাত গাড়ি যায়, এই দেখো আচ্ছা ব্যাপার। আর এই হচ্ছে পুরো একটা, কি বলবো, এখানটা পুরো লম্বা, মানে কি বলে আমার মাথায় আসছে না, যাই, এখান থেকে উপরেও লোক আছে, উপরে ওঠা যায়। আর এটা হচ্ছে নিচের সিঁড়ি, নিচ দিয়েও
বেশ ভালো। প্রত্যেকটা হোটেল আমরা ভীষণ ভালো পেয়েছি, পুরো ট্যুরটাই আমাদের ভালো হয়েছে, শুধুমাত্র লাস্ট দিন এই হচ্ছে ব্যাপার। চলো ঘরে যাওয়া যাক, ঠান্ডা লাগছে খুব। আমি এইটুকু বুঝলাম যে কর্ম করতে আমি পিছু পা হাঁটবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, অবশ্যই আমি নিজের সাধ্য অনুযায়ী, আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে গিয়ে তো আমি করতে পারবো না। আমার যদি সাধ্য থাকে এইটুকু করার, আমি এইটুকুই করব, বাট সেটা নিঃস্বার্থভাবে করব। আমি স্বার্থ নিয়ে করব না যে এটা আমি করছি বলে তার কাছ থেকে আমি ফিডব্যাকে এটা পাবো, এটা নিয়ে করব না। আর আমি বুক বাজিয়ে বলছি না, বা এটা পুরো অহংকারের কথা, ওর মতো ভাবছো কর্মীটা বারবার ক্যামেরা অন করে কথা বলছে এই কথা না গো বন্ধু, না বিশ্বাস কর, আমি সেটা বলছি না। আমি তোমাদের সবাইকে বলছি, যদি তোমরা কর্ম তোমাদের ঠিক থাকে না, তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর যে প্রান্তেই তোমরা থাকো না কেন, যে প্রান্তে গিয়েই তোমরা বিপদে পড়ো না কেন, ঈশ্বর দেখবে তোমাদের ঠিক তার কোনো না কোনো দূত মানুষের মধ্যেই তোমাকে পাঠাবে। কারণ ঈশ্বর তো নিচে নেমে চলে আসতে পারবে না, ঈশ্বর কিন্তু আমাদের মাধ্যমেই কাজগুলো করায়, তাই না? ঠিক দেখবে এমন মানুষ তোমরা পেয়ে যাবে না, সেই মানুষটা নিঃস্বার্থভাবে তোমাকে করছে। হয় তোমার সাথে কোনো ব্লাড কানেকশন নেই, তোমার সাথে হয়তো কোনো তার সম্পর্ক নেই, কোনো বন্ধু নয়, কোনো ফ্যামিলিগত তার টার্মস নয়, কিন্তু সে দেখবে তোমার সাথে নিঃস্বার্থভাবে করলো। এই যে মানুষগুলো কালকে যে এই 10-12টা মানুষ আমার জন্য করলো, আমি জানিও না কোথা থেকে তারা চলে এসেছে, তারা কিন্তু আমাকে চেনে আসেনি, তারা নিঃস্বার্থভাবেই কিন্তু আমার সাথে করেছে। তাদের জন্য আমি এতটুকু কিছু করিনি, তারা নিঃস্বার্থভাবে আমার জন্য করেছে। এই হচ্ছে ব্যাপার। চাই আর একটা ওষুধ আছে মেয়েকে খাওয়ানোর, ওটা খাইয়ে দিই, নাহলে আমার টাইম চলে যাবে। অনেকগুলো ওষুধ, প্রায় 4-5টা ওষুধ দিয়েছে জানো তো খাওয়ানোর। চলো ওষুধটা খাইয়ে দিই, তারপরে তোমার সাথে কথা বলছি। বন্ধুরা চলে এসো, এটা হচ্ছে শ্রীনগরের দ্বিতীয় দিনের রুমের ট্যুর দিচ্ছি, মানে হোটেলের ট্যুর দিচ্ছি। আমরা প্রথম একদিন ছিলাম একটা অন্য হোটেলে, সেকেন্ড দিন আমরা অন্য হোটেলে শিফট করে গেছি। প্রচুর হোটেল আমরা চেঞ্জ করেছি। তো চলো একবার দেখাই এই রুমটা। এই রুমটা আরো সুন্দর, প্রথম দিনের থেকেও কিন্তু এই রুমটা আরো সুন্দর। আর সবচেয়ে বড় হচ্ছে এই কার্টেনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। একবার দেখো শুধু কার্টেনটা দেখো কতটা সুন্দর। এখান থেকে কিন্তু পুরো রোডটা দেখা যাচ্ছে, পুরো শ্রীনগরের যে হাইওয়েটা এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এখানে দেখো খুব সুন্দর একটা, একটু দূরে যাও তাহলে দেখানো যাবে, খুব সুন্দর একটা সফট বেড রয়েছে, ভীষণ সফট। এসে সারাদিন ঘুরে ঠুরে এসে একদম রিল্যাক্সে শুয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা সুন্দর কাভার্ড রয়েছে। আর এখানেও একটা দেখো খুব সুন্দর উইন্ডো রয়েছে এখানটাও, এই দেখো এখানেও খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে। আর বেডটা একটু দূর থেকে দেখো তাহলে বোঝানো যাবে, বেডটাকে একটু দূর থেকে দেখো পুরো। হ্যাঁ, এই হচ্ছে সুন্দর একটা বেড। আর এই পাশে দেখো এসি রয়েছে, একদম উপরে দেখো এসিও রয়েছে, কারণ এখানে সেপ্টেম্বর মাসে 40 ডিগ্রি আপ হয়ে যায় টেম্পারেচার। যারা সেপ্টেম্বরে আসে তাদের কিন্তু এখানে এসির দরকার থাকে। ব্যাক সাইডে ঘুরে আসলে দেখো আমার অপোজিটে একটা টিভি রয়েছে, এদিকে চলে এসো, তুমি দেখানো যাবে, আমার দিকে চলে এসো। হ্যাঁ, অপোজিটে দেখো খুব সুন্দর টিভি রয়েছে একটা, ট্যাপ করো। হ্যাঁ, এই দেখো এখানে টিভি রয়েছে। আর খুব সুন্দর কিন্তু ওপরের লুকসটাও বেশ সুন্দর করে ঘেরা রয়েছে, ফল সিলিং করা রয়েছে। ব্যাস, এবারে পুরো টয়লেটটা একবার দেখিয়ে দিই চলো। টয়লেটটাও ভীষণ, প্রত্যেকটা টয়লেট ভীষণ নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা হোটেলের টয়লেট ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, সব কিছু অ্যাভেলেবল। দূর থেকে দেখো। তো চলো বন্ধুরা এদিকে এসো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার রুম টুরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা। তোমরা হয়তো অনেকেই বলতে পারো, তাহলে পেহেলগ্রামে যে নিরীহ মানুষগুলো মারা গেলেন তারা কি পাপ করেছিল? আমি বলবো কখনো না। কি জানো তো বন্ধুরা, নিয়তি বলে একটা জিনিস আছে বা একটা কথা আছে। আমার দিদা ঠাকুমারা বলতো যে নিয়তি এমন একটা জিনিস না, তোমার যেখানে লেখা আছে বা যে সময় লেখা আছে ঠিক সেই স্থানে সেই সময় ঘটবেই। জানি না এর কতটা সত্যতা আছে। এই ঘটনার কিছুদিন আগেও কিন্তু আমরা ওখানেই
ছিলাম, আমাদেরও কিন্তু এটা হতে পারতো, মানে বিপদটা আসতে পারতো। এই যে এখানে এসে আমাদের যে বিপদের সম্মুখীন আমরা হলাম, এটাও কিন্তু আমাদের ভবিতব্য, এটাও আমাদের কপালে লেখা আছে, এটাই আমাদের মেনে নিতে হবে। শুধু একটা কথাই বলো বন্ধুরা, বেশি কোনো জিনিস ডিপলি ভাববে না। যদি তুমি বেশি ভেবে ফেলো না, তাহলে জীবন কখনোই তুমি মেলাতে পারবে না। তো